সত্যিই কি সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার মতো ক্ষমতা এই বাংলাদেশিদের আছে বলে মনে করেন? তোমার কি মাথা খারাপ হয়েছে? যে ভিখারির দেশ বাংলাদেশ, তারা ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেবে? এগুলো হচ্ছে কতগুলো তালপাতার সেপাই চ্যাংড়া। তারা ওই কট্টর ইসলামবাদের প্রবুদ্ধ হয়ে এরকম বিশাল আগুন ছোটাচ্ছে মুখ দিয়ে, আমরা দখল করে নেব ইনশাল্লাহ মাশাল্লাহ ইত্যাদি কি বলে আমি জানি না। এই ইনশাল্লাহ মাশাল্লাহ করে ওরা দখল করে নেবে। ভিখারির দেশ কি করবে? খেতে পায় না, শুতে পায় না। এই দেশের কোনো প্রাকৃতিক সম্পদ নেই, কোনো খনিজ পদার্থ নেই, পাথর পর্যন্ত ভারত থেকে আমদানি করতে হয়। তারা কি করবে? আমি খুশি হতাম যদি জ্যোতি বোসের মতন লোক ফাঁসিতে ঝুলত। 26-এর পরে বিসর্জন অবশ্যই অনিবার্য, অবশ্যই অনিবার্য, এবং সেটা মমতার আচার আচরণেই বোঝাই যাচ্ছে। প্রতি বছর একটা করে ভাড়ামো করেন। অন্য বছর সেই ভাড়ামোটা করতেন নিউ টাউনে একটা সামিয়ানা ফামিয়ানা করে, না হোটেলে। এখন সে নিউ টাউনে করতে সাহস হচ্ছে না, না টাকা পয়সা ফুরিয়ে ফেলেছেন আমি জানি না। এখন ধনধান্যেতে সেই করছেন, ভাড়ামো করছেন। সেই ভাড়ামোতে সব শিল্পপতিরা আসেন, তারা পেট পুরে খান, খেয়ে মমতাকে নমস্কার করে, হ্যাঁ পশ্চিমবঙ্গের মতন এরকম উর্বর জায়গা আর কোথায় আছে বলে চলে যান। এক পয়সা নিয়োগ করেন না, বিনিয়োগ করেন না। রাজ্যটা রসাতলে গেছে, আমাদের আর তাকাবার কোনো জায়গা নেই। আমার ব্যক্তিগতভাবে পরম সৌভাগ্য যে আমি কয়েক বছর বাদেই চলে যাব, আমাকে ওই শেষ পতনটা দেখতে হবে না। যাদের দেখতে হবে তাদের প্রতি আমি সমবেদনা জানাই। স্যার, ভারতীয় হাই কমিশনে হামলার হুমকি দেওয়া হচ্ছে, কখনো বলা হচ্ছে সেভেন সিস্টার্স দখল করে নেওয়া হবে। এর আগে আমরা শুনেছি যে কলকাতা দখল করে নেব 3 দিনের মধ্যে, ইত্যাদি হুমকি বারবার বাংলাদেশ থেকে আসছে এবং বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্ন রকম তরপানি আমরা অনেক দিন ধরেই দেখছি। এবং অবশেষে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো শুধুমাত্র এই বিষয়টার জন্য। বুধবার থেকে এই ভিসার যে অ্যাপ্লিকেশন সেগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এরা এত সাহস পায় কি করে? সত্যিই কি সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার মতো ক্ষমতা এই বাংলাদেশিদের আছে বলে মনে করেন? তোমার কি মাথা খারাপ হয়েছে? যে ভিখারির দেশ বাংলাদেশ, তারা ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেবে? তারা একটা জেলেদের নৌকোতে ধাক্কা লাগিয়েছে, ধাক্কা লাগিয়ে 11 জনকে ডুবিয়ে দিয়েছিল। সেইটা নিয়ে এখন হইচই হচ্ছে। সেইটার থেকে কি এরা সাহস পেল যে এরা সেভেন সিস্টার্স দখল করে নেবে? এগুলো হচ্ছে কতগুলো তালপাতার সেপাই চ্যাংড়া। তারা ওই কট্টর ইসলামবাদের প্রবুদ্ধ হয়ে এরকম বিশাল আগুন ছোটাচ্ছে মুখ দিয়ে, আমরা দখল করে নেব ইনশাল্লাহ মাশাল্লাহ ইত্যাদি কি বলে আমি জানি না। এই ইনশাল্লাহ মাশাল্লাহ করে ওরা দখল করে নেবে। এগুলো কি এটা কোনো মধ্যে কোনো পদার্থ আছে? এ তো অক্ষমের আস্ফালন। কি করবে ভিখারির দেশ? কি করবে? খেতে পায় না, শুতে পায় না। এই দেশের কোনো প্রাকৃতিক সম্পদ নেই, কোনো খনিজ পদার্থ নেই, পাথর পর্যন্ত ভারত থেকে আমদানি করতে হয়। তারা কি করবে? তাদের বিদেশি মুদ্রা আসে একমাত্র পাট আর বস্ত্র থেকে, সেইটাও এখন নানা রকম বিপদের মধ্যে আছে। কি করবে এরা? এগুলো হচ্ছে অক্ষমের আস্ফালন। যে একটা দেখল ইনশাল্লাহ মাশাল্লাহ ইত্যাদি আবল তাবল কথা। স্যার, একটু অন্য প্রসঙ্গে আসি। বরং যে প্রসঙ্গটা আমাদের কলকাতায় এখন দাবানলের মতো জ্বলছে সেটা হচ্ছে ফুটবল প্রেমীদের মক্কা হচ্ছে কলকাতা। সেই মক্কায় এসেছিলেন মেসি, এবং মেসিকে দেখতে না পেয়ে সাধারণ মানুষ যুবভারতীতে কী কাণ্ড করছেন সেটা আমরা দেখেছি। এবার বিষয়টা হচ্ছে মেসি যখন ভারত ছেড়ে চলে গেলেন, তার যে তিনি যে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেখানে সব কিছু স্থান পেল। ভারতের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, তিনি দিল্লির কথা তুললেন, হায়দ্রাবাদের কথা তুললেন, বনতারার কথা তুললেন, কিন্তু একবারের জন্য কলকাতার উল্লেখটুকুও করলেন না। কলকাতার শুধুমাত্র তার মেসির মূর্তি যে উন্মোচন হয়েছিল তার একটু 1 সেকেন্ডের জন্য ঝলক দেখা গেল, কিন্তু তার বাইরে কলকাতার উল্লেখটুকুও করলেন না। এর থেকে তো মোটামুটি এই বার্তা তিনি দিয়েই দিলেন কতটা বিরক্ত তিনি কলকাতার এই আচরণে, কলকাতার মন্ত্রীদের এই আচরণে। কি বলবেন এই বিষয়ে? এটা অত্যন্ত স্বাভাবিক। আমি যদি মেসির জায়গায় থাকতাম তাহলে আমি এই একই জিনিস করতাম। মেসির তো জানার কথা নয় ভারতে কত রকম লোক আছে। বাঙালি আছে, তামিল আছে, অসমিয়া আছে, ওড়িয়া আছে, পাঞ্জাবি আছে।
তারা কে কি রকম ব্যবহার করবে সেটাও মেসির জানার কথা নয়। মেসি একটা জায়গায় এসছেন, মেসি বেশ গোটা কতক জায়গায় গেছেন, তার মধ্যে একটা জায়গায় এসছেন যেখানে চরম অসভ্যতা করা হয়েছে, তার সঙ্গে চরম অসভ্যতা করা হয়েছে। কিছু লোক মেসির সাথে একেবারে এঁটুলির মতো সেটে ঘুরে বেড়িয়েছে এবং তাকে দর্শকদের দেখতে পর্যন্ত দেয়নি মেসিকে। দর্শকরা যারা বহু টাকা দিয়ে টিকিট কিনেছিলেন, সে তার মধ্যেও গল্প আছে, বহু টাকা দিয়ে টিকিট কিনেছিলেন, তারা অরূপ বিশ্বাসের পশ্চাৎদেশ দেখে বাড়ি ফিরে গেছেন আর কি। তো তারা ছেড়ে দেবেন? মানুষের কোনো একটা সীমা আছে, সহ্যের সীমা আছে। তো মেসি এই জিনিসগুলো স্বাভাবিকভাবে ওর মধ্যে জড়াতে চান না। কেন জড়াতে চাইবেন? উনি বহুদূর আর্জেন্টিনা থেকে এসছেন, উনি ভারতে এসছেন, উনি তো পশ্চিমবাংলায় আসেননি। পশ্চিমবাংলা ভারতের মধ্যে আজকে একটা অত্যন্ত ব্রাত্য জায়গা। পশ্চিমবাংলা একটা জায়গা যেখানে কেউ আসতে চায় না, এবং সেই পশ্চিমবাংলায় এসে মেসি যে এইরকম, পশ্চিমবাংলা বা কলকাতায় এসে মেসি যে এইরকম একটা অদ্ভুত আচরণের মুখোমুখি হলেন, সেটা তো মনে রাখবার কোনো কারণ নেই। তো স্বাভাবিক আচরণই করেছেন। এখানে আরেকটা প্রশ্নও আসে স্যার, যে মেসির আমরা মূর্তি দেখলাম, মানে সমালোচকরা বলছে যে একেবারেই মেসির মতো দেখতে লাগছে না, কিন্তু তারপরেও মেসির একটা মূর্তির উন্মোচন হয়েছে আমরা জানতে পারলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মেসি আর্জেন্টিনান একজন ফুটবল প্লেয়ার, যিনি আর্জেন্টিনাকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন, কিন্তু ভারতীয় ফুটবলের কিন্তু কোনো রকম যে উপকার তাতে হয়নি। কিন্তু তবুও ভারতীয়রা ফুটবল ভালোবাসে বলে মেসি ভারতে এসেছেন। দুঃখের বিষয়টা এটা যে আমাদের রাজ্যে কিন্তু ভারতের যারা বীর সন্তান, যেমন রানা প্রতাপ অথবা লচিত বরফুকান অথবা রানী লক্ষ্মীবাই, এদের কারোর মূর্তি স্থাপন করবার কথা চিন্তা করা হয় না। এমনকি যারা ধরুন ভারতের ক্রিকেট বিশ্বকাপেও জিতিয়েছেন আমাদেরকে, যেমন আমাদের কপিল দেব নিখাঞ্জ অথবা মহেন্দ্র সিং ধোনি, তাদেরও মূর্তি প্রতিষ্ঠার কথা হয় না। মেসির মূর্তি প্রতিষ্ঠার জন্য একেবারে টানা হেঁচড়া পড়ে যায়। মেসি তো আমাদের জন্য কিছু করেননি, আমাদের দেশের ফুটবলের জন্য কিছু করেননি, কিন্তু তার মূর্তি স্থাপন করতে এত উদ্যোগ, অথচ আমাদের দেশের জন্য যারা করেছেন তাদের মূর্তি স্থাপন করবার কোনো উদ্যোগ নেই কেন? এগুলো হচ্ছে টিপিক্যাল বাঙালি উচ্ছ্বাস। এর সঙ্গে কতগুলো একটু দুর্নীতির মিশেল আছে। কারণ এই মেসির মূর্তি তো আর কেউ পকেটের পয়সা দিয়ে তৈরি করেনি, এদিক ওদিক থেকে পয়সা তুলেছে। সে যা পয়সা তুলেছে, দোলা সেনের পরামর্শ অনুযায়ী তার 12 আনা সেই মূর্তির পেছনে লাগিয়েছে, 4 আনা নিজের পকেটে ভরেছে। এগুলো মনে রাখতে হবে আর কি। তো সেই জন্য মেসির মূর্তি নিয়ে এই উচ্ছ্বাস। কলকাতায় একমাত্র গোষ্ঠবলের মূর্তি আছে, আর কোনো বড় ক্রীড়াবিদের মূর্তি আছে আমি জানি না। রানা প্রতাপের মূর্তি আছে, আরও মূর্তি থাকা উচিত ছিল। লেনিনের একটা মূর্তি আছে, কে লেনিন? সেই লেনিনের চেলারা, তারা বহুকাল আগে পশ্চিমবঙ্গের মসনদ থেকে তারা গদিচ্যুত হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যায় না। অথচ লেনিনের একটা মূর্তি আছে, লেনিনের নামে একটা রাস্তা আছে। এগুলো তো উখড়ে ফেলে সেখানে ভারতীয় নেতাদের বা পশ্চিমবঙ্গের নেতাদের মূর্তি ওখানে রাখা উচিত, সেটা রাখা হচ্ছে না, খুবই অন্যায় হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে যখন এই মেসি কাণ্ড নিয়ে প্রশ্ন করা হয়, তিনি তখন বললেন যে আমি এই সময় ছিলাম না, আমি বিদেশে একটা বিশেষ কাজে ছিলাম। এবং তারপরেই তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী তো ক্ষমা চেয়ে নিয়েছেন 1 ঘন্টার মধ্যেই, কিন্তু তারপরেও কেন এত প্রশ্ন উঠছে। এবং এই প্রসঙ্গে তিনি আবার এটাও জানিয়েছেন যে দিল্লি বা কুম্ভ মেলায় যে পদপিষ্টের ঘটনা ঘটেছিল, সেই বিষয়টাও কিন্তু তিনি এই সঙ্গে জানিয়ে দিয়েছেন বিজেপিকে, মানে বেশ কটাক্ষ করে। কি বলবেন এই বিষয়ে? যে কোনো বিষয়ে তৃণমূল যত গণ্ডগোল করবে, যত কুনাট্য করবে, যত অসভ্যতা করবে, সেটা নিয়ে বললেই কেন হাথরাসে যে হয়েছিল, ওরা গুগল করে করে বার করবে, কেন হাথরাসে যে হয়েছিল, কেন পালঘরে যে হয়েছিল, কেন অমুক জায়গায় যে হয়েছিল। বাকি সকলে যে বাকি সব রাজ্যে যে ধরনের এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনাকে সাহায্য করে, সেই দুর্ঘটনাকে পাথেয় করে পশ্চিমবঙ্গের দুর্ঘটনা নয়, পশ্চিমবঙ্গে এটা একেবারে সকৃত, এই সকৃত ঘটনাটাকে তারা জাস্টিফাই করবে। এটা তো তৃণমূলের একেবারে মজ্জাগত। আর দ্বিতীয় হচ্ছে, আমি চিরকাল বলে এসছি যে মমতা ব্যানার্জি হচ্ছেন
সিপিএম এর মেধাবী ছাত্রী। সিপিএম এই জিনিস করতো, একটা ভুল করতো, ভুল করে বলতো না আমরা তো মাপ চেয়েছি, মাপ চাইলেই সব মাপ। যে নেতাজিকে তোজোর কুকুর বলেছিলাম, আমরা ভুল করেছি, বাস মাপ। তারপর আমরা কম্পিউটার শেখা তুলে দিয়েছিলাম, ভুল করেছি, সব মাপ। ইংরেজি শেখা বন্ধ করে দিয়েছিলাম, সেটা ভুল করেছি, সব মাপ। ঠিক সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় মাপ চেয়েছেন, তার মধ্যে আর কি কথা আছে, তার উপরে কি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এরকম মহিয়সী একজন নেত্রী, তিনি দুঃখ প্রকাশ করেছেন, এর পরে কোনো কথা হতে পারে নাকি? পিসি দুঃখ প্রকাশ করেছেন, ভাইপো সেটাকে জাস্টিফাই করছেন, কি বলবে তুমি? মানে আমাদের পুরো ভ্যালু সিস্টেম, অর্থাৎ যে মূল্যবোধ এমন চুলোয় চলে গেছে যে একজন যদি একটা খুব বড় রকম ভুল করে বা বড় রকম সর্বনাশ করে তারপরে মাপ চায় বা দুঃখ প্রকাশ করে, তাহলেই সব হয়ে গেল। ভুল করলে, দুর্ঘটনা ঘটালে তার মাসুল দিতে হবে। কমিউনিস্টরা এখনো মাসুল দেয়নি, তারা গদিচ্যুত হয়েছে, জীবনে তারা ক্ষমতায় কোনোদিন আসতে পারবে না, কিন্তু এটাও তো যথেষ্ট মাসুল নয়। আমি খুশি হতাম যদি জ্যোতি বসুর মতন লোক ফাঁসিতে ঝুলতো, এই নেতাজির নামে এই অপবাদ দেবার জন্য, কম্পিউটার তুলে দেবার জন্য, কম্পিউটার বন্ধ করে দেবার জন্য, ইংরেজি শিক্ষা বন্ধ করার জন্য যদি ফাঁসিতে ঝোলা উচিত ছিল, সেটা তো করেনি। এখন মমতা ব্যানার্জি তাই করছে না, তার পিসি তার ভাইপো তার পেছনে দামামা বাজাচ্ছেন। পিসি দুঃখ প্রকাশ করেছে, এরপরে কি কথা হতে পারে? এই যুবভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমার সহ 3 জন আধিকারিকের কাছে শোকজ করা হয়েছে এবং একই সঙ্গে একটা সিট গঠন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যে কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। এবং প্রশ্নটা হচ্ছে যে এত কিছু যে মুখ্যমন্ত্রী করছেন, তিনি কি সত্যি সত্যি রাজীব কুমারকে চটাতে চাইবেন, নাকি এখানে অন্য কোনো খেলা আছে বা অন্য কোনো অঙ্ক আছে? খেলা তো নিঃসন্দেহে আছে, তবে কি আছে আমি জানি না। এই রাজীব কুমারকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসেছিলেন। এরকম জিনিস কসমিনকালে কেউ শোনেনি, যে একজন আমলার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগকে নস্যাৎ করবার জন্য বা সেই অভিযোগটাকে ঠেকাবার জন্য কোনো মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ধর্নায় বসেছেন। সেই রাজীব কুমারকে শোকজ করে দিলেন। দেখে অন্তত সাদা চোখে দেখে যা মনে হচ্ছে, এগুলো হচ্ছে আইওয়াশ, এগুলো মানুষকে ভোলাবার চেষ্টা, তার চেয়ে বেশি কিছু নয়। এবং এই জিনিস মানুষ পরিষ্কার বুঝতে পারছেন। এর পেছনে অন্য কোনো খেলা আছে কিনা আমি জানি না। যেমন কতগুলো জিনিস অনেককে ভাবাচ্ছে কতগুলো জিনিস। যেমন মমতার আগে স্বভাব ছিল, কোথাও একটা গন্ডগোল হলে, দুর্ঘটনা হলে সেখানে ঝাঁপিয়ে পড়তেন, সোজা চলে যেতেন। এখন সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুবভারতীতে যেটা হলো, সেটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মমতা গাড়ি ঘুরিয়ে আবার নবান্নে ফেরত চলে গেলেন। এগুলোর একটা তাৎপর্য আছে, তো এই তাৎপর্যটা দিনে দিনে প্রকাশ পাবে। আসলে আমার যা ধারণা, যেটা একমাত্র ব্যাখ্যা হতে পারে, যে মমতা খুব টেনশনে আছেন, খুব ভয় পেয়েছেন যে 2026 সালে ওর রাজত্ব শেষ, সেই জন্য উনি মাথা ঠিক রাখতে পারছেন না। যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু আমরা জানি যে সেখানে জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ। সেখানে দাঁড়িয়ে এই যে মেসি কাণ্ড যেদিনকে ঘটলো, সেদিনকে ভেতরে জলের বোতলও দেখা গেল এবং জানা যাচ্ছে যে 20 টাকার জলের বোতল 200 টাকায় কিনতে বাধ্য করা হচ্ছিল সাধারণ মানুষকে। এবং সেখানেই শেষ নয়, 30 লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল এই জলের বোতলের জন্য, জলের ব্যবসার জন্য। আপনার কি মনে হয়? আরে, যে রাজ্যে একটা শিক্ষামন্ত্রীর খাটের নিচে থেকে বা তার রক্ষিতার বাড়ির থেকে 52 কোটি টাকা পাওয়া যায়, সেখানে তুমি কি জলের বোতল নিয়ে প্রশ্ন করছো? জলের বোতলে ক পয়সা চুরি হয়েছে, কারণ চুরি না করে তৃণমূল থাকতে পারে না, কিন্তু ক পয়সা চুরি হয়েছে তুমি ভেবে দেখো। 52 কোটি টাকা তার রক্ষিতার বাড়ি থেকে পাওয়া গেল, তারপরে জলের বোতল তো নস্যি। মেসি কাণ্ড নিয়ে শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে, আমরা সেই ছবি দেখেছি, তাকে মুখে মাস্ক পরিয়ে ঢাকনা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ এই একই শতদ্রু দত্তের ব্যবস্থাপনাতেই কিন্তু হায়দ্রাবাদ, মুম্বাই, এই সমস্ত জায়গা, দিল্লি, এসব জায়গাতেও মেসি নিজের যাকে বলে জলওয়া দেখানো, সেটা করেছেন। মাঠ কাঁপিয়ে খেলেছেন, দর্শকের কাছ থেকে অভিনন্দন নিয়েছেন। শুধু কলকাতাতেই এই মিসম্যানেজমেন্ট হলো, তার জন্য তাহলে শতদ্রু দত্ত দায়ী কেন, এই প্রশ্নও কিন্তু উঠছে। আপনার কি মনে হয়?
হায়দ্রাবাদ, মুম্বাই এগুলো সভ্য জায়গা। সেখানে দর্শকরা টাকা খরচ করে মেসিকে দেখতে এসছে, মেসির খেলা দেখতে এসছে এবং দেখেছি। পশ্চিমবঙ্গে কলকাতায় যে দর্শকরা বহু টাকা খরচ করে এসছে, তারা শুধু অরূপ বিশ্বাসের পশ্চাৎদেশ দেখেছে, তাদের স্বাভাবিকভাবে রাগ হবেই। এইটাই হচ্ছে তার ফলশ্রুতি, তার পরিণাম এই হয়েছে। স্যার, এই আপনি যেহেতু পুলিশের প্রশ্ন তুললেন, সেজন্য আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে যে আমরা আমাদের রাজ্যের পুলিশকে প্রত্যেকবার দেখেছি যে তারা যখন কোনো অপরাধ হয় তাই সেই অপরাধীকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন, অথবা বিশৃঙ্খলা যখন হয় সেখানে পুলিশ সাধারণ মানুষের ওপরে ঝাঁপিয়ে পড়ে, যারা বিশৃঙ্খলা করলো তাদেরকে ছেড়ে দেয়। অথচ ঠিক এই পুলিশের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ আমরা দেখেছি এই মেসির সময়। মেসি যখন এসেছিলেন তখন মুম্বাইয়ের সাধারণ মানুষ পুলিশকে থ্যাংক ইউ বলে স্লোগান দিচ্ছে, পুলিশের সামনে মাথা নত করছে, পুলিশকে ধন্যবাদ দিচ্ছে। মুম্বাই পুলিশও ম্যানেজমেন্ট করে দেখালো যে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। একই দেশের দুটো রাজ্যের দুটো পুলিশ প্রশাসন, অথচ এতটা আকাশ পাতাল তফাৎ, মানুষের মনে তাদের প্রতি এই রকম ঘৃণা আর এই রকম ভালোবাসা। কি বলবেন এই বিষয়টা নিয়ে? মুম্বাই পুলিশের প্রশংসায় আমার মানে পঞ্চমুখ কেন, আমি যদি 10 মুখ হতাম তাহলেও যথেষ্ট হতো না। এই মুম্বাই পুলিশের একজন কনস্টেবল টুকারাম ওমলে, সে যখন পাকিস্তানি হানাদাররা আক্রমণ করেছিল তখন নিজের জীবন বিসর্জন করে একজন ওইরকম হানাদারকে জ্যান্ত ধরেছিল, এবং ধরবার পরে তার থেকে যত রকম তথ্য সমস্ত আবিষ্কার হয়েছিল। আর মুম্বাই পুলিশ তো নয়, ও তো রাজনৈতিক পুলিশ নয়, ওরা পুলিশের কাজ করে। এই পুলিশের কাজ করার ফলে তারা জনতার দিকে তাকিয়েছিল, তারা মেসির সঙ্গে সেলফি তুলতে যায়নি, তারা রাজনৈতিক দলের তল্পি বাহন করেনি। তার ফলে ওখানকার মানুষকে ধন্যবাদ জানিয়েছে। আর কলকাতার পুলিশ সেলফি তুলেছে, আমাদের মন্ত্রী জনসাধারণকে তার পশ্চাৎদেশ দেখিয়েছে। আর স্বাভাবিকভাবে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবার কোনো প্রশ্ন নেই। এমনকি মমতা পর্যন্ত বুঝেছেন যে কলকাতার পুলিশ যা করেছে তার ক্ষমা নেই। সেই জন্য লোক দেখাবার জন্য উনি ওর পেয়ারের রাজীব কুমারকে একটা শোকজ করে দিয়েছেন। এই শোকজে কিছু হবে না, রাজীব কুমার একটা জবাব দেবেন, তারপরে পুরোটা চাপা পড়ে যাবে, তারপর উনি যথাস্থানে ফিরে আসবেন এবং বেকার রোডে যে প্রাসাদোপম বাড়িতে থাকেন সেখানে থাকবেন। তার কারণ রাজীব কুমারের কাছে এমন সব তথ্য আছে যেগুলো মমতা ব্যানার্জি কখনো সহ্য করতে পারবেন না। তা না হলে কখনো তুমি ভাবতে পারো যে একজন মুখ্যমন্ত্রী একটা পুলিশের আমলাকে বাঁচাবার জন্য ধর্নায় বসে? একটু বাবরি মসজিদ প্রসঙ্গে আসি, যে বাবরি মসজিদ নির্মাণের জন্য এখনো পর্যন্ত 5 কোটি টাকা অনুদান এসেছে বলে জানা গেছে, এবং তার সঙ্গে অন্যান্য যে জিনিসপত্র সামগ্রী এসেছে সেটা মোটামুটি 2 কোটি 2 থেকে 2.5 কোটি টাকার। এবং জানা যাচ্ছে যে আগের মডেলের চেয়েও নাকি এই মডেল বাবরি মসজিদের আরও বড় হবে, 65 ফুট লম্বা হবে এই মসজিদ। এবং মানে এই যে বাবরি মসজিদ তৈরি করবার জন্য বিপুল অঙ্কের টাকা আছে, সেই টাকা গুনবার জন্য নাকি আবার মেশিন এনে বসানো হয়েছে, এই রকম অবস্থা। তাহলে যে তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি, তার মানে বাবরি মসজিদ পশ্চিমবঙ্গে হচ্ছেই। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হচ্ছে, দেখা যাক হয় কিনা। বাবর তো আক্রমণকারী ছিল, বাবর বিদেশ থেকে এসে ভারত আক্রমণ করেছিল। মীর বাঁকি বলে সে ওই জায়গায় গিয়ে রাম মন্দিরটাকে ধ্বংস করে সেখানে মসজিদ তৈরি করেছিল। তো এই বাবরের নামে তো বাকি ভারতের মানুষ থুতু ফেলে, কিন্তু পশ্চিমবঙ্গের চেহারা আলাদা। কারণ পশ্চিমবঙ্গে দেবতা আছে। দেবতা কারা? আমাদের সকলের দেবতা আমরা মা কালী, মা কালীকে দেবতা বলে মানি, আর সমস্ত দেবতাকেও মানি। পশ্চিমবঙ্গের দেবতা হচ্ছে মুসলমান ভোট। মুসলমান ভোট যে করে হোক কায়দা করতে হবে, মুসলমান ভোট যে করে হোক কোঁচড়ে ভরতে হবে। সেই জন্য হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করে তাহলে সেটাকে সমর্থন করবে, সমর্থন না করলেও সেটাতে কোনো বাধা দেবে না। আজকে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কালকে আবার ফিরে আসবে, ফিরে এসে তারপরেতে ঝাঁকের কই ঝাঁকে মিশে যাবে, যা হবার হবে।
স্যার খসড়া ভোটার তালিকায় যে মানে গড়মিলের যে ধরা পড়েছে সেটা হচ্ছে মোটামুটি 59 লক্ষ নাম, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের হিসেবে বাংলায় অসঙ্গতিপূর্ণ ভোটারের সংখ্যা 1,51,173। এখন 1,63,51,173। তো সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেই প্রায় 43 থেকে 45,000 নাম বাদ গেছে। তো প্রশ্নটা এইখানে যে এই যে অসঙ্গতিপূর্ণ ভোটার এরা প্রথমত কারা, এবং দ্বিতীয়ত যদি এত নাম বাদ যায় তাহলে তো মনে হচ্ছে যে যখন এর আগে এই যে তৃণমূলের যারা নেতা নেত্রীরা যারা জিতেছিলেন সেখানে তারা সম্পূর্ণটাই এই যে মানে ভুয়ো ভোটার তাদের ভোটেই জিতেছিলেন, কারণ যদি আসল ভোটাররা ভোট দিতেন তাহলে হয়তো তারা জিততেনই না। তাহলে কি 26-এর ভোটে বিসর্জন অনিবার্য? 26-এর ভোটে বিসর্জন অবশ্যই অনিবার্য, অবশ্যই অনিবার্য, এবং সেটা মমতার আচার আচরণেই বোঝাই যাচ্ছে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ ঠিক সময় বুঝে এতে বিদেশে চলে গেলেন, এর পেছনেও একটা ছক আছে। আমি জানি না কি ছক, কিন্তু সবাই বলছে একটা ছক আছে। খসড়া ভোটার তালিকায় 58 লক্ষ না 59 লক্ষ নাম বাদ গেছে, কিন্তু তারপরেও তো আরো ছানবিন হবে। আমার কাছে যতদূর খবর আছে যে নির্বাচন কমিশন একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা বিশাল সংখ্যক ফিল্টার বসিয়েছেন, এবং সেই ফিল্টারে প্রচুর লোক ধরা পড়ছে। তাদের মধ্যে আছে কেউ 15 বছরে বাবা হয়েছে, কেউ 40 বছর বয়সে ঠাকুরদা হয়েছে। এগুলো তো ধরা পড়বে, এবং এগুলো তারপরে নির্বাচন কমিশন এই জিনিসগুলো ঘেঁটে ঘুটে এর মধ্যে থেকে বেশ কিছু নাম বাদ দিয়ে দেবেন। সব শুদ্ধ কত নাম বাদ যাবে আমি জানি না, কিন্তু এটা একটা বিশাল সংখ্যা হবে। এই বিশাল সংখ্যাতে স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি খুব ভাবিত, খুব চিন্তিত। বাকিটা দেখা যাক। একটা শেষ প্রশ্ন করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বাংলায় নাকি ব্যবসার জন্য উর্বর পরিবেশ রয়েছে এবং সেই জন্য 26-এর ভোটের আগে তিনি ব্যবসায়িক সম্মেলন করতে চান, এবং তিনি বলছেন যে বউকে বলুন 1,000 টাকা দিয়ে একটা ঘুগনি বানিয়ে দিতে এবং আপনারা সেটা স্টেশনের সামনে বসে বিক্রি করুন। এই নাকি বাংলার ব্যবসার জন্য উর্বর ভিত্তি বা উর্বর জমি। কিছু বলবেন এ বিষয়ে? হ্যাঁ, প্রতি বছর একটা করে ভাড়ামো করেন। অন্য বছর সেই ভাড়ামোটা করতেন নিউ টাউনে একটা সামিয়ানা ফামিয়ানা করে, না হোটেলে। এখন সে নিউ টাউনে করতে সাহস হচ্ছে না, না টাকা পয়সা ফুরিয়ে ফেলেছেন আমি জানি না। এখন ধনধান্যতে সেই করছেন, ভাড়ামো করছেন। সেই ভাড়ামোতে সব শিল্পপতিরা আসেন, তারা পেট পুরে খান, খেয়ে মমতাকে নমস্কার করে হ্যাঁ পশ্চিমবঙ্গের মতন এরকম উর্বর জায়গা আর কোথায় আছে বলে চলে যান। 1 পয়সা বিনিয়োগ করেন না। গৌতম আদানি ভারতবর্ষে একজন অগ্রগণ্য শিল্পপতি। তিনি আগেরবার যে এসেছিলেন, তিনি আর মমতা দুজনেই একেবারে মাথা নিচু করে পরস্পরের প্রতি নমস্কার করেছিলেন, যেটা দেখে মনে হয়, সাধারণভাবে মনে হতে পারে যে এদের দুজনের একেবারে আত্মার মিলন হয়ে গেছে। কিন্তু তারপরে 4-5 দিন আগে গৌতম আদানি সৌগত রায়কে বলেছেন যে আমি তাজপুর বন্দর বানাবো না। তাজপুর বন্দর উনি বানাবেন বলে এরকম একটা করেছিলেন, একটা এর আগে একটা এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনেক ঘেঁটে দেখবে যে তাজপুর বন্দর বানানো যাবে কিনা। তাজপুর বন্দর উনি সৌগত রায়কে বলে দিয়েছেন যে উনি তাজপুর বন্দর বানাবেন না, অসুবিধে আছে। অসুবিধে কি আমরা সবাই জানি। ওখানে যদি উনি কাজ করতে যান, বন্দরের জায়গাটায় যদি যান, 1000, 2000, 5000 তৃণমূলী কেওড়া যারা বেকার, যাদের কোনো খাবার সংস্থান নেই, সেই কেওড়ার ওপর ঝাঁপিয়ে পড়বে এবং ঝাঁপিয়ে পড়ে বলবে যে আমাদের চাকরি দিতে হবে, আমাদের তোলা দিতে হবে। আপনার বন্দর ফন্দর কবে হবে সে আপনি বুঝুন, কিন্তু আমাদের চাকরি দিতে হবে, আমাদের তোলা দিতে হবে। এগুলো কি আদানি খবর নেননি? অবশ্যই খবর নিয়েছেন, সম্ভবত আগেই খবর নিয়েছেন। যে জন্য যেদিন উনি মমতাকে সেই ভুলুণ্ঠিত হয়ে নমস্কার করেছেন, সেদিনও উনি মাথার মধ্যে ছিল যে উনি এখানে বন্দর করবেন না। অতএব উপায় কি? অতএব উপায় হচ্ছে ওই ঘুগনি বিক্রি করা। পশ্চিমবঙ্গের যুবশক্তির সামনে আগে ছিল চপ শিল্প, এখন হয়েছে ঘুগনি শিল্প। এই ঘুগনি শিল্প হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের যুবশক্তির সামনে ঝুলছে। হ্যাঁ, আর একটা জিনিস আছে, কৈশোর থেকে বার্ধক্য পর্যন্ত পশ্চিমবঙ্গে যত যুব আছে তারা ব্লিঙ্কিট,
যারা ওই খাবার ডেলিভারি করে, জোম্যাটো, এদের সব হয়ে খাবার ডেলিভারি করবে, বাইকে করে ঘুরে বেড়াবে, তাছাড়া টোটো চালাবে। এই হচ্ছে যুবশক্তির ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গে যুবশক্তির ভবিষ্যৎ এই, এবং আরো খারাপ হবে, দিনকে দিন আরো খারাপ হবে। কত টোটো চালাবেন, কত র্যাপিডো চালাবেন, এই করে করে একেবারে রসাতলে গেছে রাজ্যটা। 34 বছরের বাম শাসন আর তারপরে 15 বছরের বামেদের মেধাবী ছাত্রী মমতার শাসন, রাজ্যটা রসাতলে গেছে। আমাদের আর তাকাবার কোনো জায়গা নেই। আমার ব্যক্তিগতভাবে পরম সৌভাগ্য যে আমি কয়েক বছর বাদেই চলে যাব, আমাকে ওই শেষ পতনটা দেখতে হবে না। যাদের দেখতে হবে তাদের প্রতি আমি সমবেদনা জানাই।